নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি মোটামুটি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী তিনটে ক্লাসেরই আমি দ্বিতীয় অধ্যায় শেষ করে ফেলেছি, বা সেকেন্ড চ্যাপ্টার কিন্তু আমার শেষ হয়ে গেছে, এবং আমি সেই অনুযায়ী চ্যাপ্টার শেষে বা অধ্যায় শেষ হওয়ার পর আমি প্রশ্ন উত্তর আলোচনা করি। প্রথম অধ্যায় করেছি, তা সেক্ষেত্রে আমি দ্বিতীয় অধ্যায়েরও প্রশ্ন উত্তর আমি পরপর ক্লাস অনুযায়ী আলোচনা করব। আর পঞ্চম শ্রেণীর কয়েকজন মনীষীদের বিষয়েও আমার আলোচনা করা হয়ে গেছে, এবং তাদেরও বিষয়ে কিন্তু যা যা প্রশ্ন তোমাদের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, আজকে আমি সেই পঞ্চম শ্রেণীর ওই মনীষীদের বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেইটা নিয়ে আজকে আলোচনা আমি করব। কোন কোন মনীষীদের বিষয়ে আমি আজকে প্রশ্ন উত্তর আলোচনা করব? তারা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বেগম রোকেয়া, এদিকে আছে আচার্য জগদীশ চন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এতজন মনীষীদের কথা কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছে, এবং তাদের থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের তো বেশি 1 নম্বরের প্রশ্নই বেশি আসতে পারে এইসব বিষয়, কারণ তোমাদের আমি আগেও বলেছি যে তোমাদের ইতিহাস বলে কোনো একটা মূল বই নেই, তোমাদের একটা বইয়ের মধ্যেই ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব মিশিয়ে একটা দেওয়া আছে, যেটা তোমরা ক্লাস 5 একটি বই তোমরা পড়ো। তাই সেখানে খুব বেশি বড় বড় প্রশ্ন কিন্তু আসে না এইসব মনীষীদের বিষয়। তাই যে সমস্ত প্রশ্ন আসে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, এবং আলোচনা শেষে তোমাদের বলে দিচ্ছি যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার খাতায় লেখা আছে, যেগুলো আমি কিন্তু তোমাদের ছবি দিয়ে দেবো ভিডিওর শেষে, তোমরা সেগুলোকে পজ করে তোমরা খাতায় লিখে নিও এর উত্তরগুলো। এবার আমি আলোচনা শুরু করব। আমাদের প্রথম যেটা বলবো, প্রশ্নমান 1। প্রশ্নমান 1 মানে কোশ্চেনে যে অ্যান্সারে যে 1 নম্বরে যে কোশ্চেন গুলো হয় সেগুলো, বা প্রশ্নমান 1 যেটা, সেক্ষেত্রে কিন্তু 3-4 রকম ভাবে আসতে পারে। এক আসতে পারে শূন্যস্থান পূরণ করো, বা কোনটা ঠিক কোনটা ভুল এটা বলো। তারপরে আসতে পারে এক কথায় উত্তর লেখো। এই সবই কিন্তু মানে আমি যে কটি 10টি প্রশ্ন দিয়ে দিয়েছি এই সমস্ত মনীষীদের থেকে, সেগুলো থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আমি ওই 10টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা পড়বে, সেগুলো থেকে কিন্তু শূন্যস্থান পূরণও আসতে পারে, আবার ঠিক ভুলও আসতে পারে, আবার 2-1 কথায় মানে একটি বাক্যে উত্তর লেখো সেরকমও কিন্তু আসতে পারে। আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো আমি এখন আলোচনা করব। প্রথম আমি এই এতগুলো মনীষীদের মধ্যে যে কটি মানে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বর্ণ পরিচয় কার লেখা? তোমরা জানো, আমি আলোচনা করেছি, বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা, এটা আমরা জানি। তাহলে বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বা 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে? স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে এবং তার লেখা 2টি বইয়ের নাম লেখো। এর উত্তর হবে, স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালে 12ই জানুয়ারি। তোমরা এটা আমি বিবেকানন্দের আলোচনা করার সময় কিন্তু বলেছি। এবং তার লেখা 2টি বইয়ের নাম কি? তার তো অনেক বই রয়েছে, অনেক বই তিনি লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 2টি বইয়ের নাম হলো, এক হচ্ছে ভারতে বিবেকানন্দ, এক হচ্ছে ভারতে বিবেকানন্দ, আর 2 হচ্ছে কর্মযোগ, দ্বিতীয় হচ্ছে কর্মযোগ। আমার 3 নম্বর প্রশ্ন কি, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? দেশের মানুষকে হাতে কলমে কে শিক্ষার কথা বলেছিলেন? এটাও কিন্তু আমি আলোচনা করেছি, তোমাদের যদি দেখে থাকবে সেই মনীষী সম্পর্কে জানতে পারো আর কি তোমরা। এর উত্তর হচ্ছে কে? দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। হাতে কলমে শিক্ষা মানে কি এটাও আমি আলোচনা করেছি, যে পুঁথিগত শিক্ষা, বইয়ে মুখ ঢুকিয়ে বসে থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমাদের নানা রকম ভাবে সেই শিক্ষাটাকে প্রয়োগ করতে হবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসও করতে হবে। তাই হাতে কলমে শিক্ষার কথা তিনি আলোচনা করেছেন। তাহলে কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, বেগম রোকেয়া
কাদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং তার প্রবর্তিত স্কুলটির নাম কি? এটা আমি বেগম রোকেয়া আলোচনা যখন করেছি, যারা যারা দেখেছে তারা উত্তরটা অবশ্যই জানো যে বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন। মেয়েদের পড়াশোনার জন্য সেই ব্রিটিশ শাসনের সময় মেয়েদের পড়াশোনার জন্য তিনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন এবং তার প্রবর্তিত স্কুলটির নাম হলো সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। তার প্রবর্তিত স্কুলটির নাম কি? সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেটা তোমরা কলকাতায় এখন অবস্থিত। বর্তমানে তোমরা অনেকেই সেই স্কুলের নাম শুনেছো। পরের প্রশ্ন হচ্ছে দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম হলো কে? আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এছাড়াও আরো অনেক আছে বিজ্ঞানীদের কথা, তোমরা পরে পড়বে, কিন্তু আপাতত আমি দুজন বিজ্ঞানীর কথা বলছি। তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু, আরেকজন হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন কি? স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম কি? এটাও তোমরা জানো। স্বামী বিবেকানন্দের কাছে শিষ্যা হয়েছিলেন কে? কোন বিদেশিনী? হ্যাঁ, স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম হলো ভগিনী নিবেদিতা। কে? ভগিনী নিবেদিতা। কে নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন? কে নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন? কে করেছিলেন? ভগিনী নিবেদিতা। মনে পড়ছে? আমি আলোচনা করেছিলাম। ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হলো জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেছিলেন? এটাও তোমরা আমি জগদীশচন্দ্র বসু আলোচনা করার সময় বলেছি, বা বইতেও তোমরা পেয়ে যাবে। জগদীশচন্দ্র বসু 1858 সালে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, কে আবিষ্কার করেছিলেন গাছেরও প্রাণ আছে? কে আবিষ্কার করেছিলেন গাছেরও প্রাণ আছে এবং বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু আমি আলোচনা করেছি, যারা শুনেছো তারা জানো কে করেছিলেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, তিনি বলেছিলেন, আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে, গাছেদেরও মানে মানুষের মতো অনুভূতি হয়, এটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। এবং বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? তোমরা অনেকেই জানো, হাওড়া জেলায় অবস্থিত। বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে বিধবা বিবাহ কে প্রচলন করেন? বিধবা বিবাহ কে প্রচলন করেন? এটাও তোমরা জানো। হ্যাঁ, বিধবা বিবাহ প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এটি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। এই 10টি প্রশ্ন আমি 1 নম্বরের জন্য আমি দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়েও আসতে পারে, মানে শূন্যস্থান পূরণেও আসতে পারে, আবার ঠিক ভুল দিয়েও দিতে পারে। যে এরকম দিয়ে দিল যে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ঠিক না ভুল? তখন তোমরা উত্তরটা নিশ্চয়ই জানো, তাই জন্য তোমরা লিখে দেবে ভুল। মানে এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু ঘুরিয়ে আসলেও তোমরা এগুলোর উত্তর সেগুলো কিন্তু লিখতে পারবে, বা শূন্যস্থান পূরণও কিন্তু করতে পারবে। যে গাছেরও প্রাণ আছে আবিষ্কার করেছিলেন ড্যাশ, তোমরা উত্তরটা লিখে দেবে জগদীশচন্দ্র বসু। এইভাবে কিন্তু এই 10টি প্রশ্ন থেকে কিন্তু ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। তোমরা এগুলোকে পড়বে, তাহলে আশা করি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখতে পারবে। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর লেখো। 2-3টি বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা 2 নাম্বার থেকে 3 নাম্বারে আসতে পারে, সেটা হচ্ছে ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি? ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি? এর উত্তর কিন্তু তোমরা মোটামুটি যারা দেখেছো, মানে আমার আলোচনা শুনেছো, তারা কিন্তু জানো। আমি উত্তরটাকে ভালো করে বলে দিচ্ছি, পরে তোমরা খাতায় লিখে নিও। ভগিনী নিবেদিতা একজন বিদেশিনী হয়েও স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা গ্রহণ করে স্বামীজির শিষ্যা হয়ে রামকৃষ্ণ মিশনের সেবায় নিযুক্ত হয়েছিলেন। তাই কলকাতায় যখন প্লেগ রোগ মহামারীর আকার নিয়েছিল, কলকাতায় যখন প্লেগ রোগ মহামারীর আকার নিয়েছিল,
তখন তিনি নিজের জীবনের পরোয়া না করে তিনি প্লেগ রোগীদের সেবা করেছিলেন, করে এক মহান সেবিকার আদর্শ স্থাপন করেছিলেন। মানে আমরা কোনো নার্সের কথা যখনই ভাবি তখন কিন্তু আমাদের ভগিনী নিবেদিতার কথাই মনে পড়ে, তাই এই কারণে আমরা তাকে শ্রদ্ধা করি। এই উত্তরটি তোমরা পরে খাতায় লিখে দেবে, আমি দিয়ে দেবো ভিডিও পরে। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়া কেন স্মরণীয়? বেগম রোকেয়া কেন স্মরণীয়? এর উত্তর কি হবে? বেগম রোকেয়া কেন স্মরণীয় তোমরা সেটাও আমি বেগম রোকেয়া আলোচনা করার সময় বলেছি, তবে এর উত্তরটা তোমরা লিখে নাও। বেগম রোকেয়া ব্রিটিশ শাসনের সময় বেগম রোকেয়া ছিলেন ভারতবর্ষে নারী শিক্ষার পথপ্রদর্শক। মানে নারীদের শিক্ষা, মেয়েদের শিক্ষার জন্য তিনি প্রথম পথ দেখিয়েছিলেন ব্রিটিশ শাসনের সময়, পথপ্রদর্শক। প্রথম না, আরো অনেকে পথ দেখিয়েছেন, কিন্তু তিনিও পথ দেখিয়েছিলেন। আর তিনি 1909 সালে 1 অক্টোবর ভাগলপুরে মাত্র 5 জন ছাত্রী নিয়ে মুসলিম মেয়েদের জন্য একটি স্কুল তৈরি করেন। স্বামীর নামে সেটির নামকরণ করেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, গার্লস স্কুল। মেয়েদের জন্য করেছিলেন তো, তাই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। ঘরোয়া কারণে ভাগলপুরে তিনি স্কুলটি চালাতে পারেননি। এটাও আমি আলোচনা করেছিলাম কেন তিনি ভাগলপুরে স্কুলটি চালাতে পারেননি। যা তারপর তিনি না পেরে কলকাতায় তিনি এই স্কুলটি পুনরায় প্রতিষ্ঠা করেন এবং যা বর্তমানে খুবই জনপ্রিয় একটি স্কুল হিসাবে পরিচিত। এই কারণে আমরা বেগম রোকেয়াকে আমাদের কাছে স্মরণীয় হয়ে উনি আছেন। আশা করি তোমাদের উত্তরটা আমি বোঝাতে পারলাম কেন বেগম রোকেয়া আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। পরের প্রশ্ন হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি একজন বাঙালি বিজ্ঞানী, তিনি স্মরণীয় কেন? এর উত্তরও কিন্তু আমি আলোচনা করেছি, তাও তোমাদের বলে দিচ্ছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ভারতীয় রসায়ন বিদ্যার জনক বলা হয়। রসায়ন বিদ্যা কি তোমাদের বলেছি আমি, উঁচু ক্লাসে উঠলে জানতে পারবে, এখন বিশেষ জানতে পারবে না, ভৌত বিজ্ঞান যখন তোমাদের বিষয় হবে তখন জানতে পারবে। তো সেই রসায়ন বিদ্যার জনক ছিলেন বা জনক বলা হয়। তিনি প্রথম ভারতবর্ষে আধুনিক রাসায়নিক বিদ্যা নিয়ে গবেষণা করেন। তিনি 1896 সালে স্থিতিশীল যৌগ পারদ নাইট্রাইট আবিষ্কার করেন। এটি একটি পারদ, যেটি আমি বলেছিলাম যে থার্মোমিটারে যে তোমরা পারদ দেখো সেই রকমই এই পারদই ব্যবহার হয়, কিন্তু সেই রকম একটি যৌগ পারদ নাইট্রাইট তিনি কিন্তু আবিষ্কার করেন। তিনি 1901 সালে ভারতবর্ষে প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মানে একটা ওষুধের কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন, ভারতে প্রথম। এই কারণে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয় হয়ে আছেন, এবং উত্তরটা তোমরা পরে লিখে নিও। পরের প্রশ্ন কি? এবং তার আরেকটি কথা হচ্ছে তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটি লেখেন। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এই বইটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বই এবং উল্লেখযোগ্য বই। এটা কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায় লেখেন। এই বইটির মধ্যে কি লেখা আছে তোমরা তো এখন সেটা বুঝতে পারবে না, শুধু এইটুকুই জানো যে এই বিখ্যাত বইটি কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন। এবার আমি আরেকটি প্রশ্ন আলোচনা করব, সেটি হলো বাল্য বিবাহ উচিত নয় কেন? বাল্য বিবাহ উচিত নয় কেন? বাল্য বিবাহ কি সেটা কিন্তু আমি আলোচনা করেছি রাজা রামমোহন রায় যখন আলোচনা করেছিলাম। বাল্য বিবাহ হিন্দু সমাজের একটি কুপ্রথা, হিন্দু সমাজের একটি কুপ্রথা। বাল্য বিবাহ হলো, বাল্য বলতে কিন্তু এখানে বালক বা বালিকাকে বোঝানো হয়েছে, ছেলে বা মেয়ে অল্প বয়সে যখন থাকতো তাদেরকে বোঝানো হয়েছে। বিবাহ হলো একটি দায়িত্বপূর্ণ সামাজিক বন্ধন, যে বন্ধনে আবদ্ধ হতে গেলে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে পারতে হবে। আর এই বন্ধনে আবদ্ধ হতে গেলে উপযুক্ত বয়সের প্রয়োজন, একটা নির্দিষ্ট বয়সে কিন্তু বিবাহ করা উচিত। সেখানে যে বয়সে ছেলে মেয়েদের
পড়াশোনা ও খেলাধুলা করা উচিত, সেই বয়সে একটি ছেলে এবং মেয়েকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলে তাদের জীবন নষ্ট হয়ে যায়। তাই বাল্য বিবাহ উচিত নয়। বোঝাতে পারলাম তো? মানে যে বয়সে তোমাদের মানে খেলাধুলা করার বয়স, তোমরা এই যে পড়াশোনা করছো, 5 এ পড়ো, 5 এ মানে 10 বছর বয়স, আগেকার দিনে এইরকম বয়সে কিন্তু বিয়ে হয়ে যেত। তো এই জিনিসটা তো ঠিক নয়, সমাজে একটা কুপ্রথা। এই কুপ্রথা থাকলে এই তোমাদের এই শৈশবটা হারিয়ে যাবে, তোমাদের ছেলেবেলাটা হারিয়ে যাবে, তোমরা যে সময়টা তোমরা পড়াশোনা করবে, জীবনে তৈরি হওয়ার বয়স, সেই বয়সটাই নষ্ট হয়ে যাবে। তাই বিবাহ করার জন্য একটা নির্দিষ্ট উপযুক্ত বয়স আছে, সেই বয়সে কিন্তু বিবাহ করা উচিত, বাল্য বিবাহ একদমই উচিত না। আশা করি প্রশ্নের উত্তরটা তোমাদের আমি বোঝাতে পারলাম। তা এই কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করলাম, এই সমস্ত মনীষীদের সম্পর্কে মোটামুটি যেগুলি তোমাদের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম, এবং আলোচনা শেষে আমি বলছি যে তোমাদের কিন্তু ছবি দিয়ে দেবো খাতায়, যেগুলো প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু খাতায় লিখে নিও, এবং সেগুলো অবশ্যই পড়তে হবে, তবেই তোমরা লিখতে পারবে। তো এইখানে আমি পঞ্চম শ্রেণীর এই সমস্ত মনীষীদের বিষয়ে কিছু প্রশ্ন উত্তরের আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে আমি তোমাদের একটি কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে মনে রাখবে, শিক্ষা কিন্তু একটি আজীবন যাত্রা, এবং সেই যাত্রা পথে তোমরা এক এক ধাপ করে এগোতে থাকো। আমি কিন্তু এইভাবেই তোমাদের পাশে পথ দেখানোর জন্য থাকবো। এইভাবে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব, বিভিন্ন বিষয় তোমাদের কাছে তুলে ধরবো যেগুলো তোমাদের বুঝতে সহজ হয়, ইতিহাসটা আরো তোমাদের ভালো লাগতে শুরু করে, সেগুলো আমি কিন্তু করবো। আর এর জন্য কি প্রয়োজন, আমার চ্যানেলটি তোমাদের দেখতে হবে, তবেই তো তোমরা জানতে পারবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।